প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ আপ অ্যান্ড টপ পূর্বাপর। আপনারা দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। আমরা আজকে আলোচনা করছি বিশ্ব বাণিজ্য সম্মেলন এবং বাংলাদেশের অর্জন এই শিরোনামে। আমরা একটু বাংলাদেশের রপ্তানি বাণিজ্য পরিস্থিতি শুনতে চাই আপনাদের কাছ থেকে। কতটা স্বস্তিদায়ক? ডক্টর হাসান মনসুর, আপনার কাছ থেকে শুরু করি। আমরা যদি দেখি বর্তমান কনটেক্সটে চীন, ভারত, মালয়েশিয়া প্রত্যেকটা দেশেরই কিন্তু নেগেটিভ এক্সপোর্ট গ্রোথ এবং ভালো নেগেটিভ। মানে আমি গত 2 মাস আগে দেখলাম যে ভারতের প্রায় 10% মতো নেগেটিভ চলতি অর্থ বছরে। চীনের ছিল 8.8, ওই 2 মাস আগের কথা বলছি আমি। এটা খুব একটা ইমপ্রুভ যে করেছে তা নয়, এর মধ্যে হয়তো 1% কমতে পারে, কিন্তু এই যে টেন্ডেন্সি সেটার তুলনায় কিন্তু আমরা আপেক্ষিকভাবে ভালো আমি বলবো। আমাদের যে তখন আমাদের ছিল 4-এর মতো, এখন সেটা বেড়ে 6 হয়েছে, 6.7 হয়েছে, 7-এর কাছাকাছি। এটা ভালো। এই জন্য ভালো আমি বলছি দুটো কারণে। একটা হচ্ছে যে পৃথিবী জোড়াই কিন্তু কমোডিটি প্রাইস ফল করে গেছে, কাজে আমাদের র মেটেরিয়াল যেগুলো আমরা কিনছি সেটার দাম কম, এবং ফলে বায়াররাও কিন্তু তাদের দামও কমিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে। আমার যদি ইনপুট কস্ট কমে যায়, আমার আউটপুট কস্ট তারা কমিয়ে দেবে, ফলে বায়ারসরাও তারা দাম কমিয়ে দিয়েছে। কিন্তু দাম কমানোর পরেও কিন্তু আমাদের 7% প্রবৃদ্ধি হচ্ছে। সেটা সেই কনটেক্সটে দেখলে এটা একটা ভালো প্রবৃদ্ধি। 2 নম্বর যেটা আমি বলবো, গত বছর তো একটু অস্থিতিশীল অবস্থা ছিল রাজনৈতিক পরিস্থিতি, সেই তুলনায় এই বছর বেশ ভালো বলছে ইপিএ। দ্যাট ইজ ট্রু, কিন্তু ওভারঅল ইকোনমি কিন্তু আমরা দেখছি সেরকম কোনো চাঙ্গা ভাব দেখছি না। কিন্তু এক্সপোর্টের রিলেটিভলি বেটার পারফরমেন্স আমি বলবো। আপনি দেখুন আমাদের ইম্পোর্ট ডাউন, আমাদের এলসি ওপেনিং ডাউন, আমাদের ট্যাক্স রেভিনিউ মাত্র 9.6% হয়েছে, যেটা গত বছর ছিল 15%-এর মতো। আমাদের ক্রেডিট এক্সপ্যানশন টু দ্য প্রাইভেট সেক্টর গত বছরের চাইতে কম। সবগুলো ইন্ডিকেটরই কিন্তু গত বছরের চাইতে কম। আচ্ছা, সেই কনটেক্সটে আমি বলবো যে রপ্তানিটা গত বছরের চাইতে ভালো। আচ্ছা আচ্ছা, সেটা একটা লক্ষণীয় জিনিস। কতটা আমি স্বস্তিদায়ক হাসান মনসুর অবস্থা? সাহেবের সাথে একমত। হাসান মনসুর সাহেবের সাথে একমত এই কারণে যে রপ্তানিটা আমি বলবো, উনিও যেটা বললেন রিলেটিভলি ভালো। আপনি বলছেন যে আশাব্যঞ্জক কিনা, আমি বলবো না, আশাব্যঞ্জক না। আশাব্যঞ্জক না এই কারণে আমাদের রপ্তানি আরো বাড়াতে হবে। আমাদের টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট একটা দেশকে, আমরা যেটা উনি একটু আগে বললেন, তো আমরা বিরতির সময় বলতেছিলেন যে আমরা 2021 না হোক 2025-এ আমরা মধ্যম আয়ের দেশে যাব। 2021-এ যদি আপনি মধ্যম আয়ের দেশে যেতে চান, তাহলে আপনাকে ট্রেড জিডিপি রেশিও নিয়ে যেতে হবে 80-র কাছাকাছি মিনিমাম। 80-র কাছে না নিয়ে গেলে আপনার যে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার হবে মিডল ইনকাম কান্ট্রি হতে গেলে, যে পরিমাণ ইনকাম লেভেলকে বাড়াতে হবে, সে সব জায়গা দিয়ে কিন্তু বাড়াতে হবে সেটাকে। আবার ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা উনি বললেন, সবচাইতে আশঙ্কাজনক হলো ইনভেস্টমেন্ট গ্রোথ। এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট বেড়েছে কিন্তু ইনভেস্টমেন্ট গ্রোথ কমে গেছে। এটা হলো সবচাইতে খারাপ এবং দুঃখের বিষয়, কারণ এক্সপোর্ট বাড়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ইনভেস্টমেন্ট গ্রোথ হতে থাকে, ইনভেস্টমেন্ট গ্রোথ হলে আমাদের এক্সপোর্টটা আরো অ্যাক্সিলারেটেড হতে পারত। কিন্তু ইনভেস্টমেন্ট গ্রোথটা হয়ে গেছে একটু নেগেটিভ। শুধু নেগেটিভ হয় না, কারণে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হলো সেভিংস এর চাইতে সেটা নিচে চলে গেছে। যেটা ইকোনমিস্ট হিসেবে হাসান মনসুর সাহেব হয়তো আমার সাথে একমত হবেন যে ইকোনমিস্ট হিসেবে এটা একটা ব্যাড সাইন ফর ইকোনমি। ইনভেস্টমেন্ট যখন কমে যায় সেভিংস এর চাইতে। ইনভেস্টমেন্ট নর্মাল নিয়ম হচ্ছে ইনভেস্টমেন্ট এক্স অ্যান্টি সেভিং এর চাইতে বেশি থাকবে, এক্স পোস্ট গিয়ে এরা সমান হয়। এটা হচ্ছে নর্মাল ইকোনমিক থিওরি, যে ইনভেস্টমেন্ট ইকুয়াল সেভিংস। তো সেই সেভিংস এর ভিতরে আবার সাথে ডোমেস্টিক সেভিংসরা ফরেন সেভিংস যোগ হয়ে এক্স পোস্ট গিয়ে এটা সমান হয়ে যায়। কিন্তু আমাদের এখানে এক্স অ্যান্টি ডোমেস্টিক সেভিংস হ্যাজ বিকাম হায়ার দ্যান দি ইনভেস্টমেন্ট। এই জিনিসটা আমি বলবো সরকারের এবং আমাদের ব্যাংকিং কমিউনিটিতে যারা আছেন, যারা সাধারণত ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং করে থাকেন এবং ইনভেস্টমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো আছে, তাদের সবারই দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে যে এইটা ইমিডিয়েটলি এটা কারেকশন করা উচিত, ইমিডিয়েটলি। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন এবং বাংলাদেশের অর্জন। আমরা সেই বিষয়টা আবার সামনে নিয়ে এসে শেষ করতে চাই। এটা হচ্ছে যে পৃথিবীতে যেসব বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হচ্ছে সেগুলো থেকে কিভাবে উপকৃত হওয়া যায়। আপনারা এই আলোচনায় বলছিলেন যে সেই ক্ষেত্রে আমাদের যে এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সেলটা,
ডব্লিউটিও বিষয়ক যে সেল, সেইখানে সরকারি কর্মকর্তারা, অ্যাডমিন ক্যাডারের বা অন্যান্য ক্যাডারের যারা এখানে আসেন, তারা কতটা এফিশিয়েন্টলি কাজটা করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি, কতটা আপডেটেড হওয়া উচিত তাদের? আমি যেটা বলতে চাই সেটা হলো বর্তমানে গ্লোবাল যে ট্রেড রিজিম যেটা চলতেছে, ইট ইজ ভেরি কমপ্লেক্স। কোন মুহূর্তে কোথায় গিয়ে কে রিজিওনাল ট্রেড করতেছে, কে কার সাথে ফ্রি ট্রেড করতেছে, তাতে আমার কি পজিশন নিতে হবে, এটা এভরি মোমেন্টে আপনাকে রেডি থাকতে হবে ফর এ চেঞ্জ সার্কামস্টেন্সেস। এবং চেঞ্জ সার্কামস্টেন্সেসে আপনাকে চেঞ্জ পলিসি এবং চেঞ্জ অ্যাকশনে যেতে হবে। তো সুতরাং এবং আপনাকেও প্রতিনিয়ত নিয়োজিত থাকতে হবে আপনার সুবিধার জায়গাগুলোকে খুঁজে বের করার জন্য। আমি মনে করি এই জন্য আমাদের একটা পার্মানেন্ট থিঙ্ক ট্যাঙ্ক থাকা উচিত সরকারের, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের, যেটা আছে এখনো। ডব্লিউটিও সেল নামে একটা আছে মিনিস্ট্রিতে, আর একটা আছে সরকারের ট্যারিফ কমিশন। আমি মনে করি এই দুইটা প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা উচিত, এবং আমি মনে করি যে এখানে কিছু কনসালটেন্সি সার্ভিসের সুযোগ সৃষ্টি করে আমাদের দেশের সীমিত যে ট্রেড বিষয়ক যে সমস্ত লোকগুলো মানে পড়াশোনা করেন, যারা এগুলো বোঝেন, ইনক্লুডিং ডক্টর আহসান মনসুর, তাদের সার্ভিসটাকে ইউটিলাইজ করা উচিত ফর ন্যাশনাল, ইন দি ন্যাশনাল ইন্টারেস্ট, গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট। আমি যেমন ধরেন আজকে আমরা ফ্রি ট্রেড করতে চাই, কার সঙ্গে করব? এর অ্যান্সার যদি এক বাক্যে আপনি জিজ্ঞাসা করি, যা দেখবেন কেউ বলতে পারবে না। বাট এ কান্ট্রি শুড মাস্ট অ্যান্সার যে আমার প্রায়োরিটিতে এই চেঞ্জ সার্কামস্টেন্স, আমি এর সাথে এইটা ট্রাই করতেছি বা এইটা ট্রাই করব, বা এটা আমি কতটুকু ছাড় দেবো, কতটুকু ছাড় দেবো না, এটা কি প্রেফারেন্সিয়ালে যাব না ফ্রি ট্রেডে যাব, না আমি গোটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে যাব, ইনক্লুডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড এটসেট্রা। দিস আর ভেরি কমপ্লেক্স ইস্যু, এবং ডোমেইনটা অনেক বড়। সুতরাং এইখানে আমি মনে করি যে এখানে আমাদের এফিসিয়েন্সি অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা আস্তে আস্তে মিডল ইনকাম কান্ট্রির দিকে যেতে চাই। সুতরাং আমাদের এই ক্ষেত্রেও ইন্টেলেকচুয়াল যে এফিসিয়েন্সি, এই কমপ্লেক্স সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য, বোঝার জন্য, আপনার এক গ্যাটের পড়তে গেলে 3000 পৃষ্ঠা হলো গ্যাটের ডকুমেন্ট, 3000 পেজ। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি। সুতরাং আমি মনে করি এটা স্ট্রেংথেন করার ছাড়া কোনো বিকল্প। স্যার, আপনি কি মনে করেন কতটা এফিশিয়েন্ট? আমি একটু অন্য কনটেক্সটেই বলি, কমপ্লিমেন্টারি। সেটা হচ্ছে বাংলাদেশের যে ফোকাসটা দিন পর্যন্ত ছিল, সেটা হচ্ছে যে একটা ডেভেলপিং একটা এলডিসি হিসাবে আমাদের সোল অবজেক্টিভ হচ্ছে আমরা কনসেশনালিটি নিয়ে, এলডিসি হিসাবে কনসেশনালিটি আমরা মার্কেট অ্যাক্সেসটা বাড়াবো। এতদিন পর্যন্ত এটা ঠিকই ছিল, কিন্তু এখন কিন্তু আমরা একটা জোনে চলে এসেছি যে আমরা এখন এলডিসি থেকে গ্রাজুয়েশনের পথে, এবং আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় পরে আমরা আর এলডিসি থাকবো না। তখন কিন্তু আমাদের এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে ইরোডেড হয়ে যাবে। কাজে আমাদেরকে তখন চিন্তা করতে হবে, am I going to stay alone? আমি একলা দাঁড়িয়ে থাকবো এবং আমার আশেপাশে কেউ নাই, অথবা আমি অন্যদের সাথে একটা ট্রেড ব্লকে থাকবো যেখানে আমি তাদের সাথে আমি ফ্রিলি ট্রেড করতে পারবো। আমার তো ফ্রি ট্রেড ফ্যাসিলিটি আমার কেউ দেবে না আমাকে আগামীতে, ভবিষ্যতে 2030 সালে হয়তো কেউ দেবে না আমাকে। ইউরোপিয়ান ইউনিয়ন বলবে তুমি তো এখন উন্নত হয়ে যাচ্ছ, তোমাকে কেন দেবো আমরা, আফ্রিকাকে দেবো আমরা। তো এই জিনিসটাকে চিন্তা করে আমাদেরকে কয়েকটা জিনিস করতে হবে, অর্থাৎ আমাদের যেসব স্ট্যান্ডার্ড গুলো দরকার টু জয়েন দোজ ট্রেড ব্লক, সেই স্ট্যান্ডার্ড গুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে ওভার টাইম। এটা চাইলেই আজকে যদি আমি বলি আমি টিপিপিতে যাব, সেটা আমাদের স্বপ্ন দেখার মতো, আমাকে কেউ সিরিয়াসলি কনসিডার করবে না টিপিপিতে নেওয়ার জন্য। আমি যদি বলি আজকে আমি আসিয়ানে যাব, সেটাও আমাকে সিরিয়াসলি নেবে না। আমাকে এই জন্য কাজ করতে হবে, আমাকে লেবার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, আমাকে আমার এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, আমাকে আমার ওয়ার্ক এনভায়রনমেন্টের কন্ডিশনগুলোকে মিট করতে হবে, ফাইটোস্যানিটারি কন্ডিশনগুলোকে মিট করতে হবে। এই সব জিনিসগুলোকে যদি আমি করতে না পারি, এবং আমাদের ট্যারিফ রেজিম যেটা ওয়ান অফ দ্য মোস্ট প্রোটেক্টিভ রেজিম, সেটাকে যদি আমি এখন অ্যাভারেজ আমাদের 55, আর আমাদের আসিয়ানে হয়তো 10 বা 12, তা আমি 55 থেকে আমি 12 কাছাকাছি যদি না আসতে পারি, অন্তত 15 বা 20-এর কাছে না আসতে পারি, আমাকে তো তারা কথাও বলতে চাবে না আমার সাথে। তো এই জিনিসগুলোকে আমাকে এখনই নজর দিতে হবে। আমাদের হাতে সময় আছে 10 বছরেরও কম, এবং এটা কিন্তু খুব বেশি সময় নয় এই ধরনের বড় রকমের ট্রান্সফরমেশনের জন্য, অর্থনৈতিক ট্রান্সফরমেশন সেটা আনতে হলে। কাজেই এখনই আমাদের কাজ শুরু করতে হবে। এবং উনি যেটা বলছিলেন মুজিবুর রহমান সাহেব, যে কম্পিটেন্ট লোকদের তাদের টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে সার্ভিসটা নিয়ে আমাদের সরকার যেন এই বিষয়ে এগিয়ে যায়।
আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর মুজিবুর রহমান এবং ডক্টর আহসান এইচ মনসুর। আপনাদের পরামর্শ নিশ্চয়ই যারা কর্তৃপক্ষ আছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো এতে কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ আপনারা আমাদের দেশের সম্পদ নিঃসন্দেহে। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। ভালো থাকবেন সবাই।